আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ, প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় 2 ফেব্রুয়ারি। রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল 18 ফেব্রুয়ারি। পেসকে নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা। এনসিপি থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক মঞ্চ গড়ছেন নেতারা, নাম জনযাত্রা। জীবননগরে সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু। 5 দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে। জামালপুরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সভাপতি আটক। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের আবেদন শুরু। 50,000-এর বেশি সিম সহ টেলিগ্রাম প্রতারক চক্রের 8 সদস্য গ্রেফতার। বিয়ের দাওয়াতে যাওয়ায় সংঘর্ষ, সাবেক মেম্বার নিহত, আহত 20। 1 লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। একসাথে 16 স্যাটেলাইট হারালো ভারত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা 2026 শীর্ষক 3 দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি বলেন, তরুণরা নতুন দল গঠন করেছে, অনেকেই নির্বাচনে জয়লাভ করবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় চাকরি পাওয়ার জন্য লেখাপড়া করানো হয়, চাকরি খোঁজা থেকে কেন আমরা তাদের উদ্যোক্তা করতে পারি না? পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়মের মাধ্যমে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের 10 কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ 18 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার যুক্তিতর্কের শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে এই মামলার রায়ের জন্য আগামী 2 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ 4 আদালতের বিচারক রবিউল আলমের আদালতের মামলার যুক্তিতর্ক শুনানি শেষে এ রায়ের দিন ধার্য করা হয়েছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের দুদক পাবলিক প্রসিকিউটর হাফিজুর রহমান। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 18 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার 13 জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন। 2016 সালের 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার চুরি করা হয়। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। অন্তর্বর্তী সরকারের সময় পে স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময় পে স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, তবে এ বিষয়ে পে কমিশন কাজ করছে। কমিশনের রিপোর্ট পাওয়ার পরে পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে বের হয়ে যাওয়া একাধিক নেতা এবং জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় ছাত্র নেতাদের উদ্যোগে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ হতে যাচ্ছে। জনযাত্রা নামের এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী 16 জানুয়ারির রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সাবেক যুগ্ম সদস্য সচিব তুহিন খান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত নতুন এই প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন। পাশাপাশি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমালার বসু জনযাত্রার সঙ্গে যুক্ত হচ্ছেন বলে জানা গেছে। উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী তাদের লক্ষ্য দেশে ভিন্ন ধারার ও বিকল্প রাজনৈতিক চর্চার সূচনা করা। চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে থাকা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু মারা গেছেন। সোমবার রাত 12টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শামসুজ্জামান ডাবলু উপজেলা শহরের বসতিপাড়া এলাকার মৃত আতাউর মাস্টারের ছেলে এবং জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক। নিহত বিএনপির নেতার পারিবারিক ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সোমবার রাত 10:30টার দিকে 36 এডি রেজিমেন্ট টিটিসি
আর্মি ক্যাম্প চুয়াডাঙ্গায় কর্মরত সেনাবাহিনীর একদল সদস্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে আসে। এরপর জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর ওষুধের দোকানে প্রবেশ করে তাকে পাশের বিএনপি কার্যালয়ের ভেতরে নিয়ে যান। এরপর রাত 12টার দিকে সেনা হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন ডাবলু। তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পঞ্চগড়ের উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রার পারদ নেমে এসেছে 7 ডিগ্রির ঘরে। উত্তরের এই জেলায় কয়েকদিন ধরে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেলেও সকাল থেকেই দেখা মিলছে সূর্যের। তবে রাত থেকে পরদিন সকাল পর্যন্ত থাকছে ঠান্ডা বাতাসের সঙ্গে কুয়াশা। তীব্র শীতে সাধারণ মানুষের পাশাপাশি নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত 5 দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কখনো মৃদু আবার কখনো মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জেলার উপর দিয়ে। মঙ্গলবার সকাল 9টায় তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 91% আর বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার। জামালপুর সদর উপজেলায় নান্দিনা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সভাপতি আনিসুল কবির রবিনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার নান্দিনা কলেজ মোড়ে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। আটক আনিসুল কবির রবিন 9 নং রানাগাছা ইউনিয়নের যুবলীগের সভাপতি। তিনি নান্দিনা খড়খড়িয়া গ্রামের মরহুম কাইমুদ্দিনের ছেলে। এ বিষয়ে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিডিবি আব্দুল কাইম জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুল কবির রবিনকে আটক করেছে। তার বিরুদ্ধে আইনগত বিষয়ে খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ৬৭,০০০-এরও বেশি শিক্ষক নিয়োগের আবেদন শুরু হয়েছে। গত 10 জানুয়ারি থেকে অনলাইনে শুরু হয়েছে এই আবেদন প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীরা 17 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। এর আগে গত 4 জানুয়ারি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তিতে মোট ৬৭,২০৮ জন শিক্ষক নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিপুল পরিমাণে সিম, মোবাইল ফোন ও ভিওআইপি গেটওয়ে সরঞ্জাম সহ টেলিগ্রামে প্রতারণায় জড়িত চক্রের 8 সদস্যকে গ্রেফতার করেছে। এদের মধ্যে 5 জন চীনা নাগরিক রয়েছেন। ঢাকা মহানগরের উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান সোমবার সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন অপারেটরের 50,000-এর বেশি সিম, মোবাইল ফোন ও বিপুল পরিমাণ ভিওআইপি গেটওয়ে সামগ্রী উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে 5 জন চীনা নাগরিক এবং টেলিগ্রামে প্রতারণায় জড়িত 3 জন স্থানীয় রয়েছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য মঙ্গলবার 13 জানুয়ারি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জের ধরে 2 গোষ্ঠীর সংঘর্ষে জিতু মিয়া নামে এক সাবেক মেম্বার নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার ধরমণ্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জিতু মিয়া ওই গ্রামের আলাই মিয়ার ছেলে ও ধরমণ্ডল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, ধরমণ্ডল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে জিতু মিয়ার গোষ্ঠী এবং রমজান মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময়ে তারা তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়াতো। তবে সোমবার ধরমণ্ডল গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যায় জিতু মিয়া, কিন্তু ওই অনুষ্ঠানে জিতু মিয়া কেন উপস্থিত হয় তা নিয়ে রমজান মিয়া গোষ্ঠীর লোকজন আপত্তি করে ও ক্ষিপ্ত হয়। এ নিয়ে তাদের সাথে জিতু মিয়ার বাকবিতণ্ডা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর 1 লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বছরের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রিপাবলিকান ট্রাম্প। এরপর থেকেই অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। এর মাধ্যমে গত 1 বছরে 1 লাখেরও বেশি ভিসা বাতিল করে নতুন ইতিহাস তৈরি করেছে তারা। গত বছর বহু মানুষকে হাত পা বেঁধে নিজ দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে অনেকেরই বৈধ ভিসা ছিল। ভিসা বাতিলের পাশাপাশি নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে মার্কিন সরকার। মহাকাশ অভিযানে বড় ধরনের ধাক্কা খেয়েছে ভারত। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার পোলার স্যাটেলাইট উৎক্ষেপণ যানের 64তম মিশন PSLV-62 উৎক্ষেপণের পর প্রযুক্তিগত ত্রুটির মুখে পড়েছে। উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই রকেটের 3য় পর্যায়ে গুরুতর বিচ্যুতি লক্ষ্য করা যায়, যার ফলে একসঙ্গে 16টি উপগ্রহ হারানোর সম্ভাবনা তৈরি হয়েছে। খবর NDTV-র।
সোমবার সকাল 10:18 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV C-62 উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর প্রথম ও দ্বিতীয় পর্যায়ে পরিকল্পনা অনুযায়ী সফলভাবে সম্পন্ন হলেও তৃতীয় পর্যায়ে প্রবেশের পর রকেটের গতিপথে অস্বাভাবিকতা ধরা পড়ে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়া আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।